আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শেখ হাসিনার 5 আগস্টের ভার্চুয়াল অনুষ্ঠান ঘিরে ঢাকা দিল্লি সম্পর্কে প্রভাব পড়বে, শামা ওবায়েদ। প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচিত পররাষ্ট্র উপদেষ্টা। বিরোধী দল ফ্যাসিস্ট শেখ হাসিনার ভাষায় কথা বলছে, অভিযোগ মির্জা ফখরুলের। গণতান্ত্রিক শক্তির রাজনৈতিক ঐক্য সুসংহত করার আহ্বান তথ্যমন্ত্রীর। জ্বালানি সংকট মোকাবেলায় দেশের সরকারি ভবনগুলোতে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ দেশ করতে পরিবেশ রক্ষার আহ্বান। 5 আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার ক্ষমতা নিয়ে সচিবালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী। উগ্রবাদী গোষ্ঠী ও জঙ্গি দমনে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর। ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে তীব্র গ্যাস সংকট। বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন কমে যাওয়ায় বেড়েছে লোডশেডিং, স্থবির জনজীবন। এবং অনিয়মের অভিযোগে গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের 4 কর্মকর্তা কর্মচারী সাময়িক বরখাস্ত। অভিযান চলমান রাখার ঘোষণা জেলা প্রশাসকের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 5 আগস্ট শেখ হাসিনার ভার্চুয়ালি অনুষ্ঠানের বিষয়ে ভারত সরকারকে অবস্থান পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ঢাকা দিল্লির সাথে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে চায়। আরেক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, সম্প্রতি প্রধানমন্ত্রীর চীন সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের নতুন দ্বার উন্মোচিত হয়েছে। সাজ্জাদ জাহানের রিপোর্ট। ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার 2 বছর পর প্রথমবার কোনো অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হতে যাচ্ছেন বলে খবর দিয়েছে ভারতের কয়েকটি গণমাধ্যম। এ বিষয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুদেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন কর্মকাণ্ড থেকে প্রতিবেশী রাষ্ট্র বিরত থাকবে বলে প্রত্যাশা করেন। যতবারই এই পলাতক আসামি বা আওয়ামী লীগের অন্যান্য পলাতক আসামিরা ওখান থেকে কথা বলবে, রাজনৈতিক বক্তব্য দিবে বা বাংলাদেশের অবস্থা অস্থিতিশীল করার জন্য তারা কোনো ষড়যন্ত্রমূলক কাজে লিপ্ত থাকবে, সেটা যদি তারা করে, সেটা তো অবশ্যই ভারত বাংলাদেশের যে সম্পর্ক আমরা আরও চাই যে আমরা উন্নত হোক। আপনারা দেখেছেন সেই দিনই ভারতে নিযুক্ত আমাদের এখানে হাই কমিশনের নতুন হাই কমিশন তিনি এসেছেন। যদি আমরা প্রয়োজন মনে করি সরকার সেটা ওনাদের সংশ্লিষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমরা যোগাযোগ করব, সেই ডিপ্লোম্যাটিক চ্যানেলে হবে। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, সম্প্রতি প্রধানমন্ত্রীর চীন সফরের মধ্য দিয়ে অর্থনৈতিক বিনিয়োগ ও প্রযুক্তিতে নতুন অধ্যায়ের সূচনা হবে। Bangladesh-China relations, what could it be or what could be in it for Bangladesh? To advance economic growth and trade, bigger markets, potentially going and negotiating on zero tariff agreements, supply chain moves where China is now graduating out of manufacturing lines, the most advanced technology areas. We can pick up some of those manufacturing lines. এদিকে সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। এ সময় শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠান প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড দুদেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। বিরোধী দল ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো আচরণ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। সমালোচনার নামে বিরোধিতা করে সরকারকে রাষ্ট্র পরিচালনায় বাধার সৃষ্টি করে একটি মহল দেশকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। এ সময় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, বিএনপি সরকার স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে। বিস্তারিত জানাচ্ছেন মুশফিকুর রহমান। জুলাই গণ অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। আমাদের সাংবাদিক নেতৃবৃন্দ
এতে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, জাতীয় সংসদকে গণতান্ত্রিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত করতে রাজনৈতিক ঐক্য আরও শক্তিশালী হওয়া প্রয়োজন। তিনি অভিযোগ করেন, একটি দল রাজনীতিকে সংসদের বাইরে নিয়ে যেতে চাইছে, যা গণতান্ত্রিক পরিবেশের জন্য অনুকূল নয়। এছাড়া জুলাই শহীদদের স্মরণকে আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে এর আদর্শ বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন তথ্যমন্ত্রী। শেষ মুহূর্ত পর্যন্ত গণতান্ত্রিক সকল শক্তিকে আমরা ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করব, কিন্তু যদি জনগণের কাছে প্রমাণ হয় কেউ কেউ বিভিন্ন আদর্শের নামে এখানে বুঝে অথবা না বুঝে অন্য কারো চক্রান্তকে বাস্তবায়ন করার দায়িত্ব নিচ্ছেন, সেক্ষেত্রেও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই আমাদেরকে সঠিক দায়িত্ব পালন করতে হবে। একটি মহল জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি সরকার জুলাই সনদের বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিটি পাতায় বলা হচ্ছে যে যে বিষয়গুলোতে একমত হবে না যে দলগুলো, যদি সেই দল কেউ নির্বাচিত হয়ে সরকার গঠন করে, তাহলে তাদের ইশতেহারে যেটা ছিল সেই অনুযায়ী তারা কাজ করবে। আপনি এখন জানেন, করে দেখেন তো সেই জায়গাগুলোকে ভুল বোঝানো হচ্ছে কেন। সংবিধান সংস্কারের জন্য কমিটি গঠনের কথা উল্লেখ করে তিনি অভিযোগ করেন, বিরোধী দল আলোচনায় না বসে শুধু সমালোচনার রাজনীতি করছে। সংঘাতের পথ পরিহার করে রাষ্ট্র গঠনে সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি। এখানে এখন আপনার শুরু হয়েছে শব্দ নিয়ে ডিবেট, ওটা সংস্কার হবে নাকি আপনার সংশোধন হবে। অলরাইট, আপনার আসুন আলোচনা করি, পার্লামেন্টে আলোচনা করি সিদ্ধান্ত নেই, কথা বলি কোন কোন জায়গায় আলোচনা আছে। তখন যদি একমত না হয় বেরিয়ে যাবেন, আলোচনা করেন। এখন যে ভাষায় আমাদের সম্মানিত বিরোধী দলের নেতারা কথা বলছেন বাইরে, 5 বছর করতে দেব না, এটা ভাষায় কথা বলতেন আপনার আমাদের হাসিনা। গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে মন্ত্রী বলেন, মিডিয়ার ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই। পাশাপাশি যোগ্য ব্যক্তিদের নিয়োগ এবং বেকার সাংবাদিকদের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি। বেশিরভাগ মিডিয়াগুলিতে আমরা তাদের হাউস দ্বারা নিয়ন্ত্রিত। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। জ্বালানি সংকট মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি দেশে সোলার ইনভার্টার উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে সরকারি সহায়তা দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। এছাড়া সাধারণ মানুষের জন্য সৌর বিদ্যুৎ সাশ্রয়ী, সহজলভ্য ও লাভজনক করে তুলতে একটি কার্যকর অর্থনৈতিক মডেল প্রণয়নের নির্দেশও দেন প্রধানমন্ত্রী। সচিবালয়ের সৌর বিদ্যুৎ সংক্রান্ত সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। সচিবালয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের গভর্নিং বোর্ড বেজার সাথে আরেকটি বৈঠক করেন প্রধানমন্ত্রী। শিল্পায়নের সঙ্গে পরিবেশ সুরক্ষার সমন্বয় ঘটিয়ে অর্থনৈতিক অঞ্চলগুলোকে সবুজ, আধুনিক ও বিনিয়োগ বান্ধব শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে নিজেদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া ভিডিও বার্তায় তিনি বলেন, সবাই মিলে সচেতনভাবে কাজ করলে আবর্জনামুক্ত সুন্দর পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর দেশ উপহার দিতে সবাইকে একসাথে কাজ করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতিতে প্রাণ, পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার বিষয়টি অন্যতম অগ্রাধিকার বা গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। সে লক্ষ্যে সরকার গঠনের পর থেকেই আগামী 5 বছরের মধ্যে সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণ, কৃষি ও পরিবেশ রক্ষায় খাল খনন কর্মসূচি বাস্তবায়নের কাজ শুরু করেছে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। সোমবার নিজ ভেরিফাইড পেজে দেয়া ভিডিও বার্তায় আবারও আশপাশের পরিবেশ সুন্দর পরিচ্ছন্ন রাখতে সবার প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকাই হোক, যে কোনো জেলা শহরের এলাকাই হোক, রাস্তাঘাট হোক, যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচলে বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কারভাবে চোখে পড়ে। আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা
যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে। হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে। আমরা পার্কগুলোতে যাচ্ছি বিকেল বেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি অথবা চিপস খাচ্ছি অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। 4.5 মিনিটের ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলার আহ্বান জানান। বলেন, চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সচেতন হতে হবে। যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কথাই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তা আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো। বক্তব্য নয়, দেশের প্রতিটি মানুষের সাথে ব্যক্তিগতভাবে আলাপচারিতার মতো করে দেয়া ভিডিও বার্তায় সরকার প্রধান বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, পরিচ্ছন্ন, বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে হবে। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি। আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে। আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দক্ষিণ কোরিয়ার বাণিজ্য মন্ত্রী ইও হান কু। সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকের শুরুতে বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে স্বাক্ষর হতে যাওয়া কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্টের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন দক্ষিণ কোরিয়ার বাণিজ্য মন্ত্রী। তিনি বলেন, এই চুক্তি কার্যকর হলে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে। একই সঙ্গে বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এ সময় বাংলাদেশের খেলনা, ইলেকট্রনিক্স, টেলিযোগাযোগ, অটোমোবাইল, সেমিকন্ডাক্টর এবং জাহাজ নির্মাণ খাতে দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলোকে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তারেক রহমান। 5ই অগস্ট গণ অভ্যুত্থান দিবসকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা করার শক্তি নেই। তারা বিদেশ থেকে মাঝে মধ্যে উঁকি ঝুঁকি মারছে। সচিবালয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, দেশের বেশ কয়েকটি স্থানে বোমা সদৃশ বস্তু উদ্ধারে আতঙ্কের কিছু নেই। এতে উগ্রবাদী সংগঠনের সংশ্লিষ্টতা আছে কিনা তা আইন শৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দুবাইয়ে সাবেক আইজিপি বেনজির আহমেদ শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন। তার জামিন বাতিলে কাজ করছে বাংলাদেশের নিযুক্ত ল ফার্ম। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ঘটনাবহুল আগস্টেই আবারও কঠিন অবস্থার মুখোমুখি হয় আওয়ামী লীগ। 2024 সালের 5 আগস্ট পতন ঘটে চরম বিতর্কিত সরকারের। ফ্যাসিবাদ মুক্ত হয় দেশ, শুরু হয় নতুন রাজনৈতিক অভিযাত্রা। 5 আগস্ট ঘোষণা করা হয় গণ অভ্যুত্থান দিবস, কিন্তু দিনটিকে ষড়যন্ত্র দিবস হিসেবেই মনে করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। কার্যক্রম নিষিদ্ধ দলটি বিচ্ছিন্নভাবে বিভিন্ন কর্মসূচিরও ঘোষণা দিয়েছে, তবে একে পাত্তা দিচ্ছে না সরকার। আওয়ামী লীগের এত মরদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না। মেট্রো রেলের নিচে কয়েকদিনের ব্যবধানে মতিঝিল, মিরপুর ফার্মগেট থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়। হঠাৎ করে এমন কর্মকাণ্ডে জনমনে কিছুটা আতঙ্ক তৈরি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, এর সাথে উগ্রবাদীদের সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। কোনো পক্ষ হয়তো চেষ্টা করেছিল যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো কিছু করা যায় কিনা, তারা হয়তো চেষ্টা করেছিল। আমরা সেটা সেইভাবে দেখেছি এবং একটা তদন্ত পরিচালনা করছি আমরা, এর পিছনে কারা আছে। উগ্রবাদী তৎপরতা
বা এই জাতীয় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার যে সমস্ত তৎপরতা, এগুলো যারা মনিটর করে, আমাদের স্পেশাল টিম আছে, তারা এই ব্যাপারে সতর্ক আছে। দুবাই থেকে সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফিরিয়ে আনার কথা বললেও সেখানেই তিনি জামিন পেয়ে যান। কিভাবে এটা হলো এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজির আহমেদ অন্য দেশের নাগরিকও হতে পারেন। তার জামিন বাতিলে কাজ করছে সরকার নিযুক্ত ল ফার্ম। সেই ল ফার্মকে আমরা অনুরোধ করেছি যেন ইমিডিয়েটলি তার জামিন বাতিলের ব্যবস্থা করে তারা আদালতে পিটিশন দেয়, কারণ তার কাছে অন্যান্য দেশেরও পাসপোর্ট থাকতে পারে, সেটা আমাদের সন্দেহ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনা অভ্যন্তরীণ দ্বন্দ্ব কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পরে জানাবো। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। জাতিকে বিভাজনের রাজনীতি ফ্যাসিবাদ পুনরুত্থানের সুযোগ তৈরি করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে বাংলাদেশ মেডিকেলে জুলাই গণ অভ্যুত্থানে নার্সদের ভূমিকা শীর্ষক আলোচনায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, স্বৈরাচার হাসিনার দেখানো প্রতিহিংসার রাজনীতি মানুষ আর চায় না। পরে খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে 4 অগস্ট অনুষ্ঠেয় রক্তাক্ত জুলাই শীর্ষক অনুষ্ঠানের প্রস্তুতি ঘুরে দেখেন তিনি। শেখ হাসিনার পথ অনুসরণ করলে, এইরকম বিভেদ বিভাজন করলে শেখ হাসিনা তো তালি বাজাবেই এবং সে আর প্লেন থেকে নামারও সময় নেবে না, প্যারাসুট দিয়ে বাংলাদেশে নামার চেষ্টা করবে যে হ্যাঁ, যে ঠিক আছে, যে আমি তো এটাই চাচ্ছিলাম। দেশজুড়ে ভয়াবহ গ্যাস সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, শিল্প উৎপাদন। লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির জেরে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় রাজধানী ঢাকা, চট্টগ্রাম, নরসিংদী সহ গোটা দেশজুড়েই চরম ভোগান্তি। বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম। বড় ধরনের সংকটে দেশের জ্বালানি খাত। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে প্রতিদিন প্রায় ৪৫ কোটি ঘনফুট সরবরাহ কমে গেছে। জ্বলছে না চুলা, ঘুরছে না চাকা, বন্ধ উৎপাদন। গ্যাস নির্ভর বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় চাহিদার তুলনায় ২০০০ মেগাওয়াটের বেশি বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে। চট্টগ্রামে পরিস্থিতি আরও ভয়াবহ। ঢাকার চাহিদা পূরণে চট্টগ্রাম অঞ্চলের গ্যাস সরবরাহ কমিয়ে দেয় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির সরবরাহ স্বাভাবিকের অর্ধেকেরও নিচে নেমে এসেছে। শুধু আবাসিক নয়, শিল্পাঞ্চলে একই চিত্র। যেখানে উৎপাদন সচল রাখতে অন্তত ৮ পিএসআই গ্যাস চাপের প্রয়োজন হয়, সেখানে মিলছে মাত্র ২ থেকে ৩ পিএসআই। ফলে অনেক টেক্সটাইল ও ভারী শিল্প উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হয়েছে। বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় বাড়ছে লোডশেডিংও। রাত থেকে 11টা পর্যন্ত বসে রয়েছে আনাখানা স্যার, মানে কি বলবো, চোখ দিয়ে পানি আসতেছে এমন ভাবে, মানে কাউরে বোঝানোর মতো না। এখানে আমরা সবাই ড্রাইভার। সকালেতে 2 ঘন্টা গ্যাস দিছে, এরপর থেকে গ্যাস নাই। এইভাবে কঠোরভাবে এই জিনিসটা হয় নাই, কিন্তু গতকালকে থেকে আজকের এই পর্যন্ত এটা একদম ভয়ঙ্কর আকারে ধারণ করছে। যারা গ্যাসের জন্য আসছে ভুক্তভোগী, আমরা সবাই জানতে চাই এই সমস্যা আদৌ কি শেষ হবে কিনা। প্রভাব পড়েছে দেশের অন্যান্য শিল্পাঞ্চলেও। নরসিংদীর মাধবদী ও বাবুরহাটের ডাইং এবং টেক্সটাইল কারখানাগুলোতে উৎপাদন প্রায় অর্ধেকে নেমে এসেছে। গ্যাস চালিত যানবাহনের চালকদেরও ঘন্টার পর ঘন্টা ফিলিং স্টেশনে অপেক্ষা করতে হচ্ছে। 2.5 ঘন্টা পরে নজেলের কাছে আইছি। নজেলের কাছে আসার পরে মনে করেন খালি বোতল গ্যাস গেছে 105 টাকা। গ্যাসের যে সংকট, আমার ফ্যামিলি বাবা ছেলে চলার কোনো রাস্তা নাই, খুব সমস্যাতে আছি আমরা। শিল্প উদ্যোক্তারা বলছেন, গ্যাস সংকট দীর্ঘায়িত হলে রপ্তানি আদেশ বাস্তবায়ন ঝুঁকির মুখে পড়বে। জাহিদুল আলম, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রাম মহানগরীর কদমতলী এলাকায় আছেন সহকর্মী ইরফানুল হক। সরাসরি কথা বলছি তার সাথে। ইরফান, সারা দেশে তো তীব্র গ্যাস সংকট আমরা যেরকমটা জানি, তো চট্টগ্রাম মহানগরীর গ্যাস পরিস্থিতি কেমন, কি তথ্য আছে আপনার কাছে? আমি যদি চট্টগ্রাম মহানগরীর যে গ্যাস সংকট সেটির কথা বলি, তাহলে প্রথমেই বলবো আমরা সকাল থেকে নগরীর যে সকল সিএনজি ফুয়েলিং স্টেশন রয়েছে সেখানে গিয়েছিলাম। আমরা দেখেছিলাম যে বেশিরভাগ ফুয়েলিং স্টেশনগুলো আসলে গ্যাসের যথাযথ প্রেসার না থাকার কারণে ফুয়েলিং স্টেশনগুলি বন্ধ এবং গ্যাস সরবরাহ স্বাভাবিকভাবে করতে পারছে না। অন্যদিকে যেই কয়েকটি ফুয়েলিং স্টেশন চালু রয়েছে সেখানেও আমরা দেখেছিলাম কোথাও 1 কিলোমিটার, আবার কোথাও 2 থেকে 3 কিলোমিটার পর্যন্ত এই যে দীর্ঘ লাইন, সেই লাইন ছড়িয়ে গেছে, যার ফলে আসলে এই যে যারা
সিএনজি ফুয়েলিং এর জন্য অপেক্ষা করছে তারা বলছেন যে আসলে তাদের যে জনজীবন, সেই জনজীবনে যে ভোগান্তি, সেই ভোগান্তি আরো তীব্র থেকে তীব্র হচ্ছে। অন্যদিকে আমরা ফিলিং স্টেশনে যারা মালিক পক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে যথেষ্ট পরিমাণ চাপ এবং প্রেসার না থাকার কারণে আসলে তারা যে সিএনজি ফুয়েলিং সরবরাহ সেটি আসলে করতে পারছেন না। অন্যদিকে আমরা কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলছেন যে আসলে এই চট্টগ্রামে প্রায় 400 মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে, সেখানে চাহিদার তুলনায় প্রায় 100 মিলিয়ন ঘনফুট দিচ্ছে, যার ফলে আসলে সাধারণ মানুষ চট্টগ্রামের মহানগরী কিংবা উপজেলা সেই সকল জায়গাতে আসলে এই গ্যাস দিয়ে তাদের যে চাহিদা সেটি সম্পূর্ণ করা সম্ভব হচ্ছে না। আমরা সকাল থেকে বিভিন্ন বাসা বাড়িতে গিয়েছিলাম, সেখানেও দেখেছিলাম যে আসলে গ্যাসের যে সংকট, সেই সংকটের কারণে আসলে চুলায় আগুন জ্বলছে না এবং তাদের অনেকের পরিবার কিন্তু অনেক জায়গায় না খেয়ে রয়েছেন এবং যারা কিছুটা স্বাবলম্বী তারা অনেক সময় হোটেল থেকে এনে খাবার খাচ্ছেন এবং তারা বলছেন যে দ্রুত যদি সরকারি পদক্ষেপে এই সমস্যা সমাধান করা না যায় তাহলে যে নাগরিক জীবনের যে ভোগান্তি, সেই ভোগান্তি আরো তীব্র থেকে তীব্র হবে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। ইরফান, ধন্যবাদ আপনাকে। গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসে নানা অনিয়মের অভিযোগে 4 কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে তাদের বরখাস্ত করেন জেলা প্রশাসক নুরুল করিম ভুইয়া। সকালে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসক ভূমি কর্মকর্তা ও সেবা নিতে আসা লোকজনের সঙ্গে কথা বলেন। পরে নানা অনিয়মের অভিযোগে ভারপ্রাপ্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, শফিকুল ইসলাম খান ও আব্দুল হালিমকে বরখাস্ত করেন। পরে তিনি শফিপুর অপর একটি ভূমি অফিস পরিদর্শন করেন। অনেকগুলো নিয়মের বিষয় পেয়েছি যেটা মনে হয়েছে যে আসলে এগুলো থাকা উচিত না আর কি। ওদের কাছে কনফিউজ চেয়েছি, ব্যাখ্যা চেয়েছি, তারা উত্তর দিতে পারেনি। তখন বললাম যে না ঠিক আছে, তাহলে এদেরকে সাময়িকভাবে বরখাস্ত করা হোক। এই 4 জনকে, মানে অফিসে ওই 4 জনই স্টাফ আছে, তাদের সবাইকে সাময়িক বরখাস্তের আদেশ দিয়ে আসছি। এই সেদিন দেশের ছাত্র জনতা মিলেছিল এক বিন্দুতে, কেন্দ্রীয় শহীদ মিনারে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন মুহূর্তেই রূপ নেয় কর্তৃত্ববাদের বিরুদ্ধে অপ্রতিরোধ্য বিপ্লবে। বলছি 2024 সালের 3রা অগস্টের কথা। সব শ্রেণী পেশার মানুষ ভেদাভেদ ভুলে সেদিন জড়ো হয় সেখানে। বিশাল জনসমুদ্রে ছাত্রদের কণ্ঠে 9 দফা দাবির পরিসমাপ্তি ঘটিয়ে উচ্চারিত হয় চূড়ান্ত ও ঐতিহাসিক সরকার পতনের 1 দফা। জুলাই আন্দোলনের স্মৃতিময় দিনটির কথা তুলে ধরছেন ইমদাদুল্লাহ বাবু। 2024 সালের 3 আগস্ট শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ক্ষণে ক্ষণে বদলে যাওয়া উত্তাল জনস্রোত যেন বলছিল ইতিহাস এবার আর পেছনে ফিরে তাকাবে না। ছাত্র, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, পেশাজীবী, শ্রমিক এবং রিকশাচালক সহ সমাজের সর্বস্তরের মানুষের এই মহামিলন পাল্টে দিয়েছিল রাজনীতির সব হিসেব নিকেশ। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার ঘটনায় জাতির কাছে প্রধানমন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা এবং সহিংসতার দায় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী ও দায়িত্বশীলদের পদত্যাগ সহ আগেই 9 দফা ঘোষণা করেছিল বিক্ষুব্ধ ছাত্র সমাজ। কিন্তু লাশের ওপর রাজনীতি টিকিয়ে রাখতে চাওয়া সরকার তখন পাতে আলোচনার ফাঁদ। তবে ছাত্র জনতা সেই ফাঁদে পা না দিয়ে জড়ো হয় শহীদ মিনারে। বৈরী আবহাওয়া, গ্রেফতার আতঙ্ক আর সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে প্রতিশ্রুতি রাখতে একে একে সেখানে হাজির হন হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম ও আসিফ মাহমুদরা। সেই জনসমুদ্রে দাঁড়িয়ে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম 9 দফা দাবি থেকে ঘোষণা করেন সরকার পতনের 1 দফা। আমাদের 1 দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিলোপ। মহাসমাবেশ তখন প্রকম্পিত, লাখো কণ্ঠে উচ্চারিত বজ্র স্লোগানে। এরই মধ্যে ঘোষণা আসলো পরদিন 4 আগস্ট থেকে সারা দেশে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের। আমাদের অসহযোগ আন্দোলনের আওতামুক্ত থাকবে হাসপাতাল, ফার্মেসি, জরুরি পরিবহন সেবা। বিশ্লেষকদের মতে সেদিনই দেশের রাজনীতি ছোঁয় এক ঐতিহাসিক মাইল ফলক। তরুণরা যতটুকু পেরেছে তারা ততটুকু সামনে অগ্রসর করে দিয়েছে। এই ঐতিহাসিক বাস্তবতাটুকু
আমাদেরকে নতমস্তকে স্বীকার করতে হবে। বাংলাদেশ যতদিন থাকবে, এই যে প্রত্যেকটা মাইল ফলক অতিক্রম করেছে 5ই আগস্টে আমাদের যে মূল বিজয়টা এসেছে, সেটা আমাদের জন্য সারা জীবন আমরা সেটাকে স্মরণে রাখবো। ওই দিনই তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল 17 বছরের স্বৈর শাসনের ক্ষমতার দম্ভ। যেহেতু ওরা প্র্যাকটিক্যালি অনেকের সঙ্গে যুক্ত, তখন তো পরিস্থিতি ভিন্ন রকম, আমরা তো সকলে একত্র হতে পারছি না বা বিভিন্ন গ্রুপের সঙ্গে আলোচনা হচ্ছে না, ফলে ওরা যেভাবে ঘোষণাটা দিয়েছে এটা ডেফিনেটলি সঠিক। আমরা তখনই বুঝতে পারছি যে পুলিশের মনোবল ভেঙে পড়েছে এবং পুলিশদের মধ্যে এক ধরনের ভয় ভীতি এবং পলায়নের একটা অবস্থা তৈরি হয়েছে। খবরগুলো যতই পাচ্ছিলাম ততই আমরা বুঝতে পেরেছি যে ইনশাআল্লাহ বিজয় খুবই সন্নিকটে। ঐতিহাসিক 3 আগস্টের পর যেন সহজ হয়ে যায় সব সমীকরণ। তখন অপেক্ষাটা শুধুই পতন আর মুক্তির। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাজধানীর জলশিরি আবাসন প্রকল্প এলাকায় এই ইনস্টিটিউটের উদ্বোধন করেন তিনি। একই সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা এবং যশোরেও আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেনাপ্রধান। শিক্ষা, আদর্শ, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ বিকাশে আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে তোলা হয়েছে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট। ভবিষ্যতে এ ধরনের প্রতিষ্ঠান আরও তৈরি করা হবে বলেও এ সময় জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অনুষ্ঠানে প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিভিন্ন ডিভিশনের জেনারেল অফিসার, কমান্ডিং সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমাদের এডুকেশনটা দুই এক্সট্রিমে, দুই দিকে, তো আই ওয়ান্টেড এ ফিউশন, ইসলামিক এডুকেশন এবং মডার্ন এডুকেশন একটা ফিউশন। যত ধরনের অপকর্ম সমাজের মধ্যে এটা দানা বেঁধেছে, এটা থেকে মুক্তির উপায় হচ্ছে এডুকেশন। 30 বছর পরে যেই সমাজ আমরা পাবো, যে জাতি পাবো, সেটা অবশ্যই একটা সুস্থ জাতি হবে। রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের বেদখল হওয়া জমি উদ্ধার করে 30 দিনের মধ্যে বুঝিয়ে দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি জিয়াউল হকের দ্বৈত বেঞ্চ রুল সহ এ আদেশ দেন। রিটকারীর আইনজীবী জানান, বর্তমানে সংক্রামক ব্যাধি হাসপাতালের নামে 32 একর জমি বরাদ্দ আছে। এর মধ্যে প্রায় 8 একর জমির উপর 7 তলা বিশিষ্ট হাসপাতালের মূল ভবন, কর্মকর্তা ও কর্মচারীদের আবাসিক কোয়ার্টার, মসজিদ ও পানির পাম্প রয়েছে। এছাড়া ওই জমির উপর অন্যান্য সরকারি স্থাপনা ও আবাসিক বিভিন্ন ভবন রয়েছে। অবশিষ্ট খালি জমিতে বহিরাগতরা কাঁচা পাকা ঘর, দোকানপাট, কাঁচা বাজার, বরফকল, রিকশা, অটো গ্যারেজ সহ বিভিন্ন অবৈধ স্থাপনা নির্মাণ করেছেন। প্রতিহিংসামূলক রাজনীতি নয়, দল মত নির্বিশেষে দেশের স্বার্থে একটি আধুনিক, ক্লিন ও গ্রিন সিটি করতে সকলের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। রাজধানীর 15 নম্বর ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, 24-এর আন্দোলনই দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে। গণতন্ত্রের অগ্রযাত্রা যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সেজন্য শিক্ষার্থীদের ঢাল হয়ে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। সকল দলের শিক্ষার্থীদেরকে বলবো যে গণতন্ত্র একটা সোনার হরিণ। দীর্ঘদিন বারবার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদপীঠ থেকে আন্দোলন শুরু হয়েছে গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য। যেহেতু 24-এর এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি, এই গণতন্ত্রের যাত্রা যাতে ব্যাহত না হয় সেটার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে ঢাল হয়ে দাঁড়াতে হবে সমাজের সামনে, দেশের সামনে। বিরোধী দলীয় বর্তমান নেতৃত্ব যারা দিচ্ছেন তারা বাংলাদেশের নাগরিক। আমরা সরকারে আছি, আমাদের দায়িত্ব হলো সকল দলমত নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে থেকে একটা ভালো রাষ্ট্র উপহার দেওয়া, পাশাপাশি প্রতিটা এলাকায় সামাজিকভাবে উন্নয়ন করা। নাগরিক অধিকার আমরা নিশ্চিত করব। আমার বাসার কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের টাকা দিয়ে আমি রাস্তা করছি না, আপনাদের টাকা দিয়ে আপনাদেরকে আমরা উন্নয়নের কাজ করে দিচ্ছি। এটার মালিক সবাই আপনারা। এবার অর্থ সংবাদ।
ইটভাটায় কাঠ পোড়ানো দ্রুত বন্ধ না হলে স্থানীয় প্রশাসকদের জবাবদিহি করতে হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। রাজধানীর সিডাপ মিলনায়তনে জলবায়ু সহনশীল টেকসই নগর গঠনে করণীয় বিষয়ক আলোচনায় তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, জলাবদ্ধতা ও দূষণ কমাতে অভিযান কিংবা মামলা করেও পলিথিন ব্যবহার রোধ করা যাচ্ছে না। নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বৃদ্ধিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। এ সময় জলবায়ুজনিত অভিবাসনকে জাতীয় ও স্থানীয় নগর উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান আলোচক ও পরিবেশবিদরা। পলিথিন নিয়ে আমরা কিন্তু গত মাস থেকে অভিযান শুরু করেছি। প্রায় 50 টনের মতো আমরা গত কয়েক মাসে উদ্ধার করেছি। আমরা 100-র উপরে অভিযান চালিয়েছি এবং 200 থেকে উপরে মামলা হয়েছে, জরিমানা আদায় হয়েছে প্রায় 19 কোটি টাকার মতো। কিছুদিন আগে ইট ভাটা মালিকদের সাথে বসছিলাম, আমরা ব্লক যারা বানায় তাদের সাথে বসছিলাম। আমাদের ইট ভাটার ব্যাপারে আমরা পরিষ্কার নির্দেশনা দিয়েছি। আমি 8 জন বিভাগীয় কমিশনের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি যে কোথাও যদি আমরা পাই যে একটা ইট ভাটায় কাঠ পোড়ানো হচ্ছে, ওই ডিসি সাহেব, ইউনো সাহেব বা পরিবেশের যিনি ডিডি বা ডাইরেক্টর থাকবেন তাকে জবাবদিহি করতে হবে। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের এখনো আলোচনার ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি ইরান। তবে হরমুজ প্রণালীতে সাময়িকভাবে জাহাজ চলাচলের জন্য নিরাপদ একটি পথ চালুর বিষয়ে ওমানের সঙ্গে আলোচনা চলছে। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের ফিরে না যাওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, স্থানীয় সময় সোমবার থেকেই নতুন আলোচনা শুরু হতে পারে এবং একটি চুক্তি এখন খুবই কাছাকাছি। তার দাবি, হরমুজ প্রণালী নিয়ে একটি সমঝোতা হয়েছে এবং ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ নিয়েও সমঝোতার আশা রয়েছে। ট্রাম্প আরও বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের অনুরোধেই তিনি ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বড় ধরনের সামরিক অভিযান স্থগিত করেছেন যাতে আলোচনার সুযোগ তৈরি হয়। তবে তার এই দাবি মিথ্যা বলছে তেহরান। এবার খেলার খবর। অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটের চ্যালেঞ্জ সামলাতে ডারউইনে সকালে অনুশীলন করেছে বাংলাদেশ দল। দীর্ঘ 30 বছর পর অজিদের মাটিতে টেস্ট খেলতে নামার আগে কন্ডিশনের সাথে মানিয়ে নিতেই ঘাম ঝরাচ্ছেন ক্রিকেটাররা। বাড়তি গতি সামলাতে নেটে নিবিড় অনুশীলন করেন ব্যাটসম্যানরা। মূল লড়াইয়ের আগে নিজেদের ঝালিয়ে নিতে 6 থেকে 8 অগস্ট ডারউইনে 3 দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এরপর একই মাঠে 13 থেকে 17 অগস্ট অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। পরবর্তীতে ম্যাকাইয়ে 22 থেকে 26 অগস্ট দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম দিনের প্র্যাকটিসটা খুব ভালো হয়েছে, বিকজ আপনারা দেখবেন যেখানে অনেক ফ্যাসিলিটিসটা অনেক ভালো। উইকেট থেকে শুরু করে ফিল্ডিং প্র্যাকটিস থেকে শুরু করে রানিং থেকে শুরু করে সব ধরনের অ্যাক্টিভিটিস আমরা করতে পারছি। বাংলাদেশ ফুটবল লিগের নতুন মৌসুমে কমপক্ষে 10 দলের অংশগ্রহণ নিশ্চিত করতে চায় বাফুফে। সে লক্ষ্যে গত মৌসুমে অবনমিত হওয়া আরামবাগ ক্রীড়া সংঘ ও ফকিরপুলের ইয়ং মেন্স ক্লাবকে ফুটবল লিগে রেখে দেওয়া হবে। কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে ঢাকা ওয়ান্ডার্সকেও আমন্ত্রণ জানানো হয়েছে। দলবদলে ফিফার নিষেধাজ্ঞায় রয়েছে বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী লিমিটেড। ফলে ফুটবল লিগে তাদের অংশগ্রহণ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। মূলত এই সমস্যার সমাধানেই এই সিদ্ধান্ত নিল বাফুফে। নিষেধাজ্ঞা কাটাতে আগামী 7 অগস্ট পর্যন্ত সময় পাচ্ছে 2 ক্লাব। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানোর ঘোষণা দিয়েছে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা। এরপর থেকে তার উপর অনাস্থা প্রকাশ করেছে বিভিন্ন দেশের ফুটবল ফেডারেশন। সবার আগে তার পুনর্নির্বাচনের সমর্থন তুলে নিয়েছে ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশন। বিশ্বকাপ সহ ফিফার বাণিজ্যিক স্বত্বের একাংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির চেষ্টা করেছিলেন ইনফান্তিনো। ব্যাপক সমালোচনার মুখে সেই পরিকল্পনা থেকে সরে আসেন তিনি, কিন্তু এতেও রক্ষা পাননি। উয়েফা জানিয়ে দিয়েছে এই প্রকল্পের সব নথি সংরক্ষণ করতে হবে। কোনো তথ্য মুছে ফেলা হবে গুরুতর অপরাধ। আগামী বছরের 18 মার্চ মরক্কোর রাবাতে হবে ফিফার নতুন নির্বাচন। টানা 4র্থ মেয়াদের জন্য সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন ইনফান্তিনো। সেই পুনর্নির্বাচনের সমর্থন প্রত্যাহার করেছে ওয়েলস। একই পথে হাঁটছে ইংল্যান্ড সহ আরও বেশ কয়েকটি ফুটবল সংস্থা।
শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। শেখ হাসিনার 5 অগস্টের ভার্চুয়াল অনুষ্ঠান ঘিরে ঢাকা দিল্লি সম্পর্কে প্রভাব পড়বে, শামা ওবায়েদ। প্রধানমন্ত্রীর চীন সফরের নতুন দ্বার উন্মোচিত, পররাষ্ট্র উপদেষ্টা। বিরোধী দল ফ্যাসিস্ট শেখ হাসিনার ভাষায় কথা বলছে, অভিযোগ মির্জা ফখরুলের। গণতান্ত্রিক শক্তির রাজনৈতিক ঐক্য সুসংহত করার আহ্বান তথ্যমন্ত্রীর। জ্বালানি সংকট মোকাবিলায় দেশের সরকারি ভবনগুলোতে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ দেশ করতে পরিবেশ রক্ষার আহ্বান। 5 অগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের নাশকতার ক্ষমতা নেই সচিবালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী। উগ্রবাদী গোষ্ঠী ও জঙ্গি দমনে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর। ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে তীব্র গ্যাস সংকট, বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন কমে যাওয়ায় বেড়েছে লোডশেডিং, স্থবির জনজীবন। এবং অনিয়মের অভিযোগে গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের 4 কর্মকর্তা কর্মচারী সাময়িক বরখাস্ত, অভিযান চলমান রাখার ঘোষণা জেলা প্রশাসকের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর A10 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/A10 বাংলা নিউজ। ধন্যবাদ।